সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বাংলা গদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। বাংলা গদ্যের একেবারে আদি পর্বে আমরা মোট 4টি ভাষা বিন্যাস বা গদ্য রীতিকে প্রকাশ্যমান হতে দেখি। এই 4টি ভাষা বিন্যাস বা গদ্য রীতি কি? একটি হচ্ছে সাহেবী গদ্য রীতি। এখন প্রশ্ন হচ্ছে সাহেবী গদ্যরীতি বিষয়টা আবার কি? আপনারা লক্ষ্য করবেন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা এবং তার পরবর্তীতে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, প্রসার এবং বিকাশ বাংলা গদ্য সাহিত্যের জন্য খুব ইতিবাচক একটি পদক্ষেপ বলে বিবেচিত হয়েছিল। তো ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে তাদের একটা লক্ষ্য ছিল এদেশে খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার করা। তার জন্য খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং অন্যান্য একাধিক গ্রন্থ রচনা করবার একটা আগ্রহ তাদের মধ্যে লক্ষ্যগোচর হয় এবং সেই গ্রন্থগুলো রচনা করবার মাধ্যম হিসেবে তারা বেছে নেন আমাদের দেশীয় ভাষার সমূহ। সমস্যা হচ্ছে সেই সময় বাংলা গদ্যের শরীরী কাঠামো গড়ে ওঠেনি। ফলে তারা কি করলেন, তারা ইংরেজি প্রভাবিত, ভাষা প্রভাবিত দুর্বোধ্য গদ্যরীতি বা ভাষা বিন্যাসে এক ধরনের গদ্যরীতি সৃষ্টি করলেন। আমরা দেখলাম দোম অ্যান্তোনিও, তিনি লিখছেন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। আমরা দেখলাম আমাদের নাথানিয়াল ব্যাসি হ্যালহেড, তিনি বাংলা গ্রামার লিখছেন। আমরা দেখলাম ম্যানুয়াল দ্য অ্যাসো সাম্পুসাই, তিনি কিপার শাস্ত্রের অর্থভেদ লিখছেন। আমরা দেখলাম 1801 খ্রিস্টাব্দে কেরি সাহেব, তিনি নিউ টেস্টমেন্টের সম্পূর্ণ অনুবাদ করছেন এবং ওল্ড টেস্টমেন্টের কতক অংশ অনুবাদ করছেন। 1809 খ্রিস্টাব্দে তিনি ধর্ম পুস্তক নামে একটি সম্পূর্ণ বাইবেলের অনুবাদ রচনা করছেন। এই যে প্রক্রিয়াটা চলছিল এবং তাদের যে ভাষা বিন্যাস বা গদ্যরীতি ছিল সেটাকে বলা হচ্ছে সাহেবী গদ্যরীতি। এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আদালতি গদ্যরীতি বা আদালতি ভাষা বিন্যাস। এই আদালতি ভাষা বিন্যাসটা কি এবার একটু বুঝে নিই। আপনারা সকলেই জানেন ইংরেজরা আমাদের দেশে প্রবেশের পূর্বে এদেশে কিন্তু মুসলিম শাসন ব্যবস্থার একটা রমরমা বাজার ছিল। খুব স্বাভাবিকভাবে ফার্সি ভাষা প্রভাবিত একটা গদ্য রীতি আমাদের বঙ্গদেশে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই গদ্য রীতিটা মূলত ফার্সি শিক্ষায় যে মুন্সি যারা লিখতেন, বিভিন্ন গ্রন্থ লিখতেন, তাদের যে গদ্য রীতি, সেই গদ্য রীতিটাই ছিল আদালতি গদ্য রীতি। এটি ছিল 2 নম্বর। ফার্সি মানে শিক্ষায় আমাদের মুন্সিদের লিখিত যে গদ্য রীতি সেটাই হচ্ছে আদালতি গদ্য রীতি। এবার 3 নম্বর গদ্য রীতি যেটা ছিল, এবং 3 নম্বর এই গদ্য রীতিটাই ছিল সবচেয়ে প্রভাবশালী পদবিন্যাস বা গদ্য রীতি। বিষয়টা কি? এটি হচ্ছে সাধু রীতি, সাধু গদ্য রীতি। এই সাধু গদ্য রীতিটা মূলত সংস্কৃত ভাষা ঘেঁষা। কারণ আমি পূর্বেই বললাম যে তখনও কিন্তু আমাদের বাংলা গদ্যের শরীরী কাঠামো গঠিত হয়নি। ফলে বাংলা গদ্য সম্পূর্ণরূপে কিন্তু সংস্কৃত অনুসারী ছিল। কারণ বাংলা গদ্য সেই সময় যারা রচনা করছেন তারা সবাই কিন্তু সংস্কৃত ভাষায় ভীষণ প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি। ফলে সংস্কৃত ভাষা অনুসারী তৎসম শব্দাদি সহযোগে যে পদবিন্যাসটি গড়ে উঠেছিল সেটাই কিন্তু সাধু রীতির গদ্যবিন্যাস, এবং এটি ছিল সবচেয়ে প্রভাবশালী একটা গদ্য বিন্যাস বাংলা সাহিত্যের আদি পর্বের ক্ষেত্রে। আর 4 নম্বর ছিল, সেটা হচ্ছে সাধু রীতির কথ্য রীতির গদ্যবিন্যাস। কথ্য রীতির গদ্যবিন্যাস, যদিও তৎকালীন সময়ে তো সাধু রীতির যুগ। আমরা জানি যে ধরেন আমাদের
বিদ্যাসাগর মহাশয়ের হাতে অত্যন্ত পরিপক্ক হয়ে উঠেছিল, রামমোহনের হাতে বাংলা গদ্য সুসংহত হয়েছিল, অক্ষয় কুমারের হাতে বাংলা গদ্য পরিপক্ত হয়েছিল। এবং এই যে বাংলা গদ্য রীতি বা সাধু গদ্য রীতি, এটাই কিন্তু ছিল তৎকালীন বাংলা সাহিত্যের প্রধানতম অবলম্বন, এবং সমস্ত রচনা এই সাধু গদ্য রীতিতে কিন্তু লিখিত হতো, একদম সাধু গদ্য রীতিতে লিখিত হতো। প্রথম দুটি যে গদ্য রীতি ছিল, সাহেবী গদ্য রীতি এবং আদালতি গদ্য রীতি, এই গদ্য রীতি দুটি বাংলা সাহিত্যের একেবারে আদি পর্বে খুবই সামান্য ছাপ ছাড়তে পেরেছিল, কারণ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণ প্রবাহের সঙ্গে এদের সংযোগ কিন্তু ছিল খুবই সামান্য, ফলে এরা এক প্রকার প্রভাবই বিস্তার করতে পারেনি, এটুকু কিন্তু আমরা বলতে পারি। বাংলা গদ্য রীতির মূল যে অংশটা, সেটা কিন্তু সাধু গদ্য রীতির দ্বারাই প্রভাবিত হয়েছিল, আমরা এটা দেখেছিলাম। এবং সেই সময় যে কত্তরীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে সেই অর্থে কত্তরীতি হয়তো জায়গা করে নিতে পারল না। আমরা প্রথম কত্তরীতির প্রয়োগ দেখলাম কেরি সাহেবের কথোপকথন গ্রন্থে। আপনারা সকলেই জানেন কেরি সাহেব লিখিত কথোপকথন গ্রন্থে, সেখানে কিন্তু কত্তরীতির প্রয়োগ দেখলাম। এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একজন শ্রদ্ধেয়জন বাংলা গদ্য সাহিত্যের আদি পর্বে তার যে সংলাপগুলো তিনি লিখতেন, সেই সংলাপে কিন্তু কত্তরীতির প্রয়োগ আমরা দেখেছিলাম। তবে কত্তরীতির ক্ষেত্রে একটা বৈপ্লবিক কাজ করেছিলেন কিন্তু কালীপ্রসন্ন সিংহ। মাত্র 31 বছর তিনি বেঁচে ছিলেন, অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ ছিলেন। এবং কালীপ্রসন্ন যদি দীর্ঘ জীবন প্রাপ্ত হতেন, কালে কালে তিনি হয়তো বঙ্কিম সমকক্ষ সাহিত্যিক হয়ে উঠতে পারতেন। আমরা জানি তার সেই সক্ষমতা কিন্তু ছিল। তো কালীপ্রসন্ন সিংহ তিনি কি করলেন, তিনি বাংলা গদ্য রীতিতে বা কত্তরীতিকে একটা প্রভাবশালী ভাষারীতি হিসাবে গড়ে তুলতে চেষ্টা করলেন, এবং তিনি একটা বৈপ্লবিক কাজ করেছেন, পূর্বেই যেটা বললাম। কারণ কালীপ্রসন্নের পূর্বে যে কত্তরীতিতে গদ্য লেখা হতো, সেটা কিন্তু ছিল সম্পূর্ণ সাধু প্রভাবিত, সাধু রীতি প্রভাবিত কত্ত ভাষা। হ্যাঁ, কিন্তু কালীপ্রসন্ন যে কাজটা করলেন, তিনি গদ্য রীতির যে শৈলী কাঠামো গঠন করলেন, সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে চলিত ভাষা সহযোগী। ফলে এই জায়গাটায় কালীপ্রসন্ন সিংহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন। তো এই ছিল বাংলা গদ্যের আদি পর্বের প্রধান 4টি গদ্য রীতি বা ভাষা প্রবাহ, বা আপনি বাগবিন্যাস বা পদবিন্যাস যাই বলেন তাই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বলবেন, এবং এই ধরনের ভিডিও আরও যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমি বাংলা সাহিত্যের ইতিহাসের ধারাবাহিক পাঠ করে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবার জন্য সচেষ্ট থাকছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবচেয়ে কার্যকরী বিষয় কী করবেন, পড়াশোনায় থাকবেন। আজকের মতো